আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। হৃৎপিণ্ড কিংবা হৃদযন্ত্র এটি শুধুমাত্র একটি জৈবিক অঙ্গই নয়, বরং মানবদেহের গুরুত্বপূর্ণ এই অঙ্গটি যেটি রক্ত সঞ্চালনে নিয়মিত ভূমিকা রাখছে তা মানবদেহের অনুভূতি কিংবা আবেগের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দর্শক, ঠিক এই কারণে এই গুরুত্বপূর্ণ কার্যকলাপের কারণে মানবদেহে অসংখ্য ব্যক্তি হৃদযন্ত্রে নানা ধরনের জটিলতায় ভুগছে এবং আমরা বলতে পারি এটিকে মানব মৃত্যুর অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করতে পারি। তবে আপনি কি করে আপনার হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখবেন, কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে। উপস্থিত আছেন ডাক্তার দিলারা আফরোজ, কনসালটেন্ট কার্ডিওলজি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। হৃদযন্ত্রে আক্রান্ত হয়েছে এমন অসংখ্য ব্যক্তি রয়েছে, প্রতিনিয়ত নানা ধরনের জটিলতা ভুগছে এবং নিয়মিত ওষুধ সেবন করছে। শুরুতে জানতে চাই যে কি কি ধরনের হৃদরোগে আক্রান্তের ঝুঁকিতে একজন ব্যক্তি রয়েছে? আসলে হৃদরোগ হচ্ছে একটা ব্যাপক ব্যাপার। এইটার মহামারী আকারে প্রথম থেকে বলি। ব্যাপারটা হচ্ছে যে সবগুলোই বলবো, জন্মগত থেকে বলবো? হ্যাঁ হ্যাঁ, মানে কোশ্চেনটা আচ্ছা, আপনি উত্তরটা দিবেন হচ্ছে দু ধরনের হৃদরোগে আক্রান্ত হতে পারে, একটা হচ্ছে জন্মগত আর একটা হচ্ছে অ্যাডাল্টদের হৃদরোগ। অ্যাডাল্টদের হৃদরোগ এটা, জন্মগত এই ধরনের। হ্যাঁ, মানে ওই ইয়েতে আসছি তো এই জন্য। ওকে, ধন্যবাদ দিয়ে শুরু করেন। ধন্যবাদ। আসলে হৃদরোগ একটা ব্যাপক ব্যাপার। আমরা হৃদরোগের রোগ বলতে সাধারণত দেখা গিয়েছে যে আমরা যদি দুই ভাগে ভাগ করি, কিছু শিশু আছে জন্মগ্রহণ করে জন্মগত ত্রুটি নিয়ে, হৃদরোগের জন্মগত ত্রুটি নিয়ে, সেটা আমরা জন্মগত হৃদরোগ বলতে পারি। আরেকটা ভাগে ভাগ করতে পারি যদি আমরা মনে করি যে প্রাপ্তবয়স্ক হৃদরোগ। সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের জীবনযাত্রা এবং আমাদের অভ্যাসের কারণে আমরা যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের হৃদরোগ। জন্মগত হৃদরোগ বলতে সাধারণত যে শিশুটি জন্মগ্রহণ করছে তাদের জন্ম থেকেই তাদের হার্টের সমস্যা রয়েছে। সেই ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের জন্মগত হার্টের মধ্যে কোনো ছিদ্র থাকতে পারে বা তাদের স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকতে পারে বা দেখা গেছে ভালভুলারও প্রবলেম থাকতে পারে। এটা হচ্ছে জন্মগত। কিছু শিশুদের ট্রিটমেন্ট করতে হয়, কিছু শিশু হয়তো বা আমরা, এটা খুবই দুঃখজনক, জন্মের আগে জন্মের পরপরই হয়তো বা আমরা ঠিকমতো ডায়াগনোসিস না করলে সেই শিশুকে অকালেই প্রাণ হারাতে হয়। আর কিছু যদি আমরা ঠিকমতো প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করতে পারি তাহলে সেটা অনেক ক্ষেত্রেই অনেকাংশেই ভালো হয়ে যায়। আর যেটা বলছিলাম যে প্রাপ্তবয়স্কদের হৃদরোগ, সেটা অবশ্যই প্রতিরোধযোগ্য এবং আমরা যদি মেনটেন করতে পারি। কিছু ফ্যাক্টর তো আছে যেগুলো হয়তো বা আমরা প্রতিরোধ করতে পারি না, কিন্তু অনেকাংশেই হৃদরোগ প্রতিরোধযোগ্য। সুতরাং এই ক্ষেত্রে আমরা হার্ট অ্যাটাক, প্রাপ্তবয়স্ক হৃদরোগ বলতে হার্ট অ্যাটাকের সমস্যাটাকেই প্রাধান্য দিয়ে থাকি। হার্ট অ্যাটাক মানে হার্টের রক্তনালী, যেটা আছে করোনারি রক্তনালী, সেখানে যদি ব্লকেজ হয় সেই ক্ষেত্রে তখন আমরা হার্ট অ্যাটাকে সম্মুখীন হই এবং সেটা এক ধরনের হার্টের ডিজিজ। আরেকটা হতে পারে যে প্রাপ্তবয়স্কদের হার্ট অ্যাটাক বা হার্টের ব্লক বলা হয়ে থাকে, যে অনিয়মিত হৃদস্পন্দনের কারণে হার্টে ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে তখন আমরা পেসমেকার লাগাই। তো সেটা যদি আমরা এভাবে চিন্তা করি যে হার্টের রক্তনালীতে ব্লক হলে ব্লক, আর যদি সেই ক্ষেত্রে মানে ইলেকট্রিসিটির প্রবলেম যদি হয় সেক্ষেত্রে তখন আমরা পেসমেকার লাগাতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে মানে জন্মগতভাবে একটি শিশু হৃদরোগ নিয়ে জন্মাতে পারে, আবার অ্যাডাল্টরা হঠাৎ করে জীবনযাপন পদ্ধতির কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে যেতে পারে। আমরা একটু জানতে চাই আসলে কারা আক্রান্তের ঝুঁকিতে, যে কোনো ব্যক্তি নাকি বিশেষ কোনো ব্যক্তিরা? ধন্যবাদ। আসলে আমরা কারা হৃদরোগের ঝুঁকির মধ্যে আছি, আসলে আমরা যদি দুই ভাগে ভাগ করি, আমরা যারা নিয়ন্ত্রিতভাবে এবং নিয়মিতভাবে খাদ্যাভ্যাস গ্রহণ করি এবং এটা মেনটেন করে যদি চলি, যেমন হচ্ছে যে আমরা স্বাস্থ্যসম্মত খাবার খাবো, প্রসেসিং ফুড বা হচ্ছে হাই
শর্করা জাতীয় খাবার যদি না খাই তাহলে আমরা আমাদের হার্টকে সজীব সতেজ রাখতে পারি এবং ধূমপান পরিহার করতে হবে। তার সাথে আমরা বলতে পারি যে নিয়মিত ব্যায়াম করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা অনেক ব্যস্ত থাকি, নিয়মিত ব্যায়াম করতে পারছি না, বা সপ্তাহে 7 দিন ব্যায়াম করতে না পারলেও আমরা অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন যদি 30 মিনিট করেও ব্যায়াম করি এবং সুন্দর ডিসিপ্লিন লাইফ লিড করি তাহলে অনেকাংশে আমরা হৃদরোগ প্রতিরোধ করতে পারবো। আরেকটা বিষয়, কারা ঝুঁকির মধ্যে আছে, যারা কিনা আমাদের উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস এবং হাই কোলেস্ট্রল যাদের আছে তাদেরও কিন্তু আমরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি। স্বাস্থ্য ঝুঁকি বলতে আসলে আমরা জানি হৃদরোগের কারণ হিসাবে যদি আখ্যায়িত করতে চাই তাহলে আমাদের এই 3টা ফ্যাক্টর যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে অনেকাংশেই আমরা হৃদরোগকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। যেমন আমরা যদি ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি, আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারি এবং রক্তে কোলেস্ট্রলের পরিমাণ যদি নিয়ন্ত্রণে রাখতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের হার্টকে সুরক্ষা দিতে পারবো এবং এই ঝুঁকি থেকে আমরা রক্ষা পাবো। আরেকটা কথা না বললে না, যেমন ধূমপান কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ায়। সুতরাং আমাদেরকে অবশ্যই ধূমপান পরিহার করতে হবে। আর তাহলে কারা ঝুঁকির মধ্যে আছে? যারা ধূমপান করে, হ্যাঁ, এবং অনিদ্রাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। যারা হচ্ছে ঠিকমতো রাতে ঘুমাচ্ছে না, অ্যাটলিস্ট একটা সুস্থ মানুষের জন্য 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের ঘুমটা ঠিকমতো না হয়, প্রপার ওয়েতে না ঘুমাই, সেক্ষেত্রে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায়। আরেকটা বিষয় যে দেখা গেছে ওবেসিটি, ওজন যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি এবং আমাদের খাদ্যাভ্যাস যদি ঠিকমতো না করতে পারি, তারাও কিন্তু আমাদের এই হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে রয়েছে। একদমই তাই, খুব চমৎকারভাবে বলেছেন। কিন্তু আমার হৃদযন্ত্রে কোনো জটিলতা হলো কিনা, আমরা তো ধরে নেই যে বুকে ব্যথাই কেবলমাত্র হৃদরোগের একমাত্র এবং অন্যতম বহিঃপ্রকাশ। এর বাইরেও কি বিশেষ কোনো উপসর্গের মাধ্যমে বহিঃপ্রকাশ হতে পারে? না, খুবই ভালো একটা কোশ্চেন। আসলে হচ্ছে কি, হৃদরোগে আমরা জানি যে সাধারণত বুকে ব্যথা মানেই আমরা মনে করি যে হৃদরোগ। তো আসলে হৃদরোগের বুকে ব্যথাটা টিপিক্যাল একটা ক্রাইটেরিয়া আছে বা একটা বৈশিষ্ট্য আছে, যেটা দেখে আমরা কার্ডিওলজিস্ট বা আমরা ডাক্তাররা বুঝতে পারি যে এটা হার্টের ব্যথা। তো চেম্বারে বা হসপিটালে অনেক পেশেন্টই আসে, তারা যেভাবে ব্যাখ্যা করে তাদের ব্যথার বর্ণনাটা, সেটা শুনে কিন্তু আমরা বুঝে ফেলি যে যেমন হৃদরোগের ব্যথাটা বা হার্টের ব্যথাটা যদি হার্ট অ্যাটাক হয় বা মাইল্ড কোনো অ্যাটাক হয়, সেক্ষেত্রে তার বুকের ব্যথাটা মাঝখানে হবে এবং ব্যথা ঠিক না, এটা আসলে চেপে ধরে। হ্যাঁ, এসে বলে খুব অস্বস্তি লাগছে। অনেকে কিন্তু ব্যথার কথাও বলে না, এসে বলে যে আমার বুকের ভিতরে খুব অস্বস্তি লাগছে, আমি কিছু দূর হাঁটতে গেলে হয়রান হয়ে যাচ্ছি, আনইউজুয়াল টায়ার্ডনেস, হ্যাঁ, বুক ধড়ফড় করছে, বা আমি আগে দেখা গেছে যে দোতলা সিঁড়িতে উঠতাম, হ্যাঁ, আমরা অনেকেই সিঁড়িতে ওঠানামা করলে হয়রান হয়ে যায় বা টায়ার্ড হয়ে যায়, সেটা 4তলা 5তলা পর্যন্ত। কিন্তু এই ব্যক্তিটা দেখা গেছে তার বাসা দোতলা, সে দোতলাতে রেগুলার ওঠানামা করতো, কিন্তু কিছুদিন যাবত সে আর ওঠানামা করতে গেলে তার টায়ার্ড লাগছে, হয়রান লাগছে, বা বুকের মধ্যে একটা চাপ ধরে রাখতেছে এবং এই চাপটা পিছনে যাচ্ছে, বাম হাতে আসছে, বা এই নিচের যে লোয়ার মানে জ আছে, হ্যাঁ, এখানেও চেপে ধরছে, তার ব্যথাটা রেডিয়েট করছে, তার হালকা সোয়েটিং ঘাম হচ্ছে। হ্যাঁ, এই ধরনের ব্যথাগুলো সাধারণত আমরা বলে থাকি যে হার্টের ব্যথা বা হার্ট অ্যাটাকের ব্যথা। তো এই ব্যথাটা একটা বিষয় আছে। সুতরাং আমরা একটা পেশেন্ট আসলে আমরা প্রপার ওয়েতে তার কাছে একটা হিস্ট্রি নেই, হিস্ট্রি নিয়ে কনফার্ম হই যে আসলে ব্যথাটা কি ধরনের ব্যথা। কেউ যদি অনেকেই মনে করে যে এটা হয়তো গ্যাসের ব্যথা, তো ঠিক আছে, আপনি গ্যাসের ওষুধ খান, গ্যাসের ওষুধ খেলে পারে তো গ্যাসের ব্যথা হলে চলে যাবে, কিন্তু সেটা যাচ্ছে না। হ্যাঁ, 2 ঘন্টা হয়ে যাচ্ছে, 3 ঘন্টা হয়ে যাচ্ছে, বা সেই ব্যক্তিটা রেস্ট নিলে তার ব্যথাটা চলে যাচ্ছে। তার মানে রেস্ট নিলে ব্যথা চলে যাচ্ছে, তার মানে এটা অবশ্যই হার্টের ব্যথা। তার মানে আমরা যখন হাঁটা চলাফেরা করতেছি, হার্টের উপরে একটা মানে একটা চাপ পড়ছে, তখনই ব্যথাটা হচ্ছে। সুতরাং এই ব্যথাটাই হচ্ছে হার্টের ব্যথা। তো এই ক্ষেত্রে আমরা ব্যথা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। এছাড়া পেশেন্টের বয়স, পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি, পেশেন্টের অ্যাসোসিয়েটেড কোমরবিডিটি আছে কিনা, সাপোজ ডায়াবেটিস, প্রেশার, হাইপারটেনশন আছে কিনা, তার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে আছে কিনা, এবং পেশেন্ট ওবেস কিনা, মোটা কিনা। হ্যাঁ, তো এই ঘটনা, এই হিস্ট্রিগুলো খুব ইম্পর্টেন্ট।
তো এই হিস্ট্রি থেকেও আমরা অনেক সময় জাজ করতে পারি যে আসলে তার হার্ট অ্যাটাক হয়েছে কি হয়নি, বা আমি যদি সন্দেহ করে থাকি যে না এটা হয়তো বা কার্ডিয়াক পেন, সেক্ষেত্রে সিম্পল কিছু টেস্টের মাধ্যমেও আমরা প্রাইমারি একটা ডিসিশনে আসতে পারি। নিশ্চয়ই। এবং এই যে টেস্ট করার পরেই আমরা জানতে পারবো আসলে যে হৃদরোগটা কোন ধরনের, বিভিন্ন ধরনের ডিজিজের কথাই তো বলছিলেন, কিন্তু প্রাইমারি উপসর্গগুলোর মাধ্যমেও কি কিছুটা শনাক্তকরণ করতে পারেন যেটি তার আসলে উপসর্গ বহিঃপ্রকাশ হচ্ছে, নাকি সব ক্ষেত্রে পরীক্ষা করাটা অত্যন্ত জরুরি? না, আমি তো সেটাই বললাম যে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। যদি আমার এই ক্রাইটেরিয়াগুলি তার পেনের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যায় এবং তার এই রিস্ক ফ্যাক্টরগুলো যদি থাকে, যেটা বলতেছিলাম যে ডায়াবেটিস, হাইপারটেনশন এবং কোলেস্ট্রল আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, ওবেসিটি আছে, সুতরাং এই ব্যাপারগুলো যদি অ্যাসোসিয়েটেড থাকে তাহলে তো মোটামুটি একটা প্রাইমারি ধারণা হয়ে গেল, হ্যাঁ, যে না ঠিক আছে। সুতরাং এই রোগীটা তখন হসপিটালে যাবে এবং হচ্ছে নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবে। হবার পরে আমরা একটা সিম্পল একটা ইসিজি করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে ইসিজিতে যদি তার কোনো চেঞ্জ আসে, হ্যাঁ, তাহলে আমরা একটা ডিসিশনে আসতে পারি। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে ইসিজি সবসময় চেঞ্জ আসে না, তার মানে যে সে ভালো আছে তা না। তখন আমরা তাকে পেশেন্টকে আমরা তার ডায়াবেটিস আছে কিনা, তার হাইপারটেনশনটা দেখি এবং সাথে একটা কার্ডিয়াক ট্রোপনিন আই, হ্যাঁ, ট্রোপনিন আইটা এটা হচ্ছে মায়োকার্ডিয়াল একটা প্রোটিন। যদি হার্ট মাসেল ইনজুরি হয় তখন অল্প পরিমাণে ইনজুরি হলেও সেটা আমরা ব্লাডে পেয়ে থাকি। তো সেই ক্ষেত্রেও আমরা তখন একটা ডিসিশন নিতে পারি যে না ঠিক আছে, এটা তার হচ্ছে কার্ডিয়াক পেন বা হার্টের কোনো সমস্যা আছে। এরপরে আমরা ইকো করে আরও আদার্স কোনো প্রবলেম আছে কিনা, হার্টের ফাংশনটা দেখি। এই পরীক্ষাগুলি আমরা প্রাইমারিলি করতে পারি। আর কিছু পেশেন্ট আছে দেখা গিয়েছে যে সে রেস্টে থাকলে তার কোনো পেন হচ্ছে না, সে তখন ফিলই করে না যে তার হার্টের কোনো প্রবলেম আছে। তো সেই পেশেন্টকে আমরা তখন একটা ইটিটি করতে বলি। ইটিটি বলতে আসলে একটা এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এটা ট্রেডমিলে পেশেন্টটা তার দৌড়াবে, কারণ আমরা ইসিজিটা সাধারণত দেখা গিয়েছে একটা রেস্টিং স্টেজে করি। পেশেন্ট শুয়ে আছে, আমরা তার ইসিজি করছি, তো রেস্টিং স্টেজে তো হার্ট ভালো আছে, তার কোনো এক্সারশন নাই, সুতরাং নর্মাল আসে। কিন্তু যারা এরকম রিক্সে আছে সেক্ষেত্রে তখন আমরা এই পেশেন্টের বলি যে একটা ইটিটি করতে, কারণ হার্টের উপরে তখন আমরা একটা প্রেশার ক্রিয়েট করে বা ওই মুহূর্তে তখন আমাদের ইসিজিতে চেঞ্জ আসতে পারে, মানে কার্ডিয়াক লোড বাড়ানোতে। তো পেশেন্টের যদি কোনো পেইন না থাকে বা রিস্ক ফ্যাক্টর আছে, পেশেন্ট মাঝে মাঝে হয়তো ফিল করে যে তার কার্ডিয়াক কোনো প্রবলেম থাকতে পারে, সেই পেশেন্টের জন্য তখন আমরা ইটিটি করি। আচ্ছা, সেক্ষেত্রে যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে, আপনি শুরুতে বলছিলেন যে আমাদের দেশে হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা অনেক বেশি অন্যান্য ডিজিজের তুলনায়, এবং আমরা সেটা দেখে থাকি সচরাচর হাসপাতালগুলোতে। ম্যাডাম, হার্ট অ্যাটাক হলে আমরা সচরাচর শুনি যে এনজিওগ্রাম করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। মানে এনজিওগ্রাম করে তাৎক্ষণিক রিং পরানোর যে বিষয়টা, এটা আসলে কতটুকু জরুরি এবং কোন পর্যায়ে গেলে এনজিওগ্রাম করার পরামর্শ দিয়ে থাকেন? খুবই ভালো প্রশ্ন। আসলে হচ্ছে যে হার্টের যেটা আমি বলছিলাম যে প্রাইমারি কিছু ইনভেস্টিগেশন আমরা করি, যেমন ইসিজি, ইকো, ইটিটি করি, কিন্তু যখন হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে দ্যাট মিনস আমার ইসিজিতে অলরেডি চেঞ্জ চলে আসছে বা পেশেন্ট একদম সিমটোমেটিক টিপিক্যাল পেন বলছে, আমি মোটামুটি ডিসিশন হয়ে গেছে তার পেশেন্টের একটা হার্ট অ্যাটাক হয়েছে, সেই পেশেন্টকে আমরা এনজিওগ্রাম করতে বলি। এনজিওগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা হার্টের রক্তনালীতে যে ব্লকটা আছে সেটা আমরা ডাইরেক্টলি অবজার্ভ করতে পারি, যে কত পার্সেন্ট ব্লক আছে, কি ধরনের ব্লক আছে, তার কি ধরনের ট্রিটমেন্ট লাগবে। এনজিওগ্রাম বেসিক্যালি একটা মানে ডায়াগনস্টিক মডালিটিস, আমরা দিয়ে আমরা কনফার্ম করলাম যে হ্যাঁ তার হার্টের রক্তনালীতে ব্লক আছে। এখন ব্লক থাকার পরে দেখা গিয়েছে মোর দ্যান 75-এর উপরে গেলেই পেশেন্ট ফিল করছে এবং তার হার্টের রক্তনালীতে ব্লক আছে, এবং সেই ক্ষেত্রে রিং পরানোর বিষয় যেটা স্টেন্টিং আমরা বলি, তো স্টেন্টিং করার বিষয়টা চলে আসে। আসলে হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথে আমাদের দেশে সম্ভব না হলেও বিদেশে যেটা গোল্ড স্ট্যান্ডার্ড প্রাইমারি পিসিআই বলে এটা, হ্যাঁ, এটা হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথে 2 ঘন্টার মধ্যেই আমরা প্রাইমারি পিসিআই করতে পারলে খুবই ভালো। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের দেশে আমরা আমি জাতীয় হৃদরোগে কাজ করি, তো এখানে আমরাও আমাদের হসপিটালেও অনেক পেশেন্ট চলে আসে 2 ঘন্টার মধ্যে, অ্যাটলিস্ট 12 ঘন্টার মধ্যে আসলেও আমরা প্রাইমারি পিসিআই করে ফেলি। এবং প্রাইমারি পিসিআই করলে পারে হয় কি পেশেন্টের মানে মর্টালিটি বেনিফিট 100% আমরা যদি সব কিছু ঠিকঠাকভাবে করতে পারি। তো এটাই গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড করা হয়, আমাদের দেশেও আমরা করি। তো অনেক সময় দেখা গিয়েছে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার বা পেশেন্ট দেরি করে ফেলে, যার জন্য আমরা হয়তো বা এই ট্রিটমেন্টটা দিতে পারি না। হ্যাঁ, তো
কিন্তু এছাড়া যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো তখন আমরা প্রোভাইড করার চেষ্টা করি। আচ্ছা, একটি তো আমরা বললাম এনজিওগ্রাম করার পরে স্ট্যান্টিং করা, যেটাকে আমরা রিং পরানো বলছি। এনজিওগ্রাম করার পরে আসলে কখন আপনারা বাইপাস সার্জারি করার পরামর্শ দিয়ে থাকেন বা ওপেন হার্ট সার্জারি করার পরামর্শ দিয়ে থাকেন? বেসিক্যালি একটা পেশেন্ট হচ্ছে, আমরা যখন দেখা গিয়েছে যে এনজিওগ্রাম পেশেন্ট আসলো আমাদের কাছে, হার্ট অ্যাটাক হলো, এনজিওগ্রাম করলাম। এনজিওগ্রাম করার পরে সাধারণত যেটা বলছিলাম যে প্রাইমারি পিসিআই এটা হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। যদি পসিবল হয় তো আলহামদুলিল্লাহ, যদি না হয় সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা পেশেন্টের হার্টের রক্তনালীর ব্লকটা অ্যাসেস করি। হ্যাঁ, আমাদের বিভিন্ন স্কোর আছে এবং গাইডলাইন অনুযায়ী আমরা যখন মনে করি যে না এই পেশেন্টটা স্ট্যান্টিং করলে বেনিফিটেড হবে, তখন আমরা স্ট্যান্টিং করি। আর যদি মনে করি যে না এই পেশেন্ট স্ট্যান্টিংয়ের চাইতে বাইপাস করলে পারে বেনিফিটেড হবে, তখন আমরা সেই পেশেন্টকে বাইপাসের জন্য শুধুমাত্র একজন কার্ডিওলজিস্টের, এবং তিনি পেশেন্টের কন্ডিশন অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আসলে কোন ট্রিটমেন্টে তার জন্য অত্যাবশ্যক, তার জন্য কার্যকর হবে, এটা একটা বিষয় থাকে। এছাড়া অনেক ক্ষেত্রে পেশেন্ট চয়েসও একটা বিষয় থাকে। অনেক পেশেন্ট আছে যে পেশেন্টকে আমরা বলে থাকি যে আপনার বাইপাস করা লাগবে, পেশেন্ট হয়তো বা বাইপাস করতে চায় না, সেক্ষেত্রে তখন আমরা স্ট্যান্টিংয়ের একটা অপশন দিয়ে থাকি। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পেশেন্ট বলে যে না আমি বাইপাসই করব, সে তখন ওইটাতে যায়। এটা খুব মাইনর, বাট ফিজিশিয়ান চয়েস বা কার্ডিওলজিস্টই এটা চয়েস করে দেয় যে তার জন্য কোনটা বেনিফিটেড হবে। একদমই। আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে আছি। আমরা তো লাইফ আমাদের প্রতিনিয়ত অত্যাধুনিক হচ্ছে এবং আমরা বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড, হ্যাভি ফুড খাওয়ার প্রবণতাও বাড়িয়ে ফেলছি। তাতে করে দেখা যাচ্ছে যে এত বেশি হৃদরোগে আক্রান্ত হচ্ছে প্রতিটি মানুষ। আপনি হৃদরোগ প্রতিরোধে দর্শকদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? আসলে হৃদরোগের ভয়াবহতা মানে ব্যাপক ভয়াবহতা রয়েছে। হ্যাঁ, সুতরাং আমরা একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে যে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক 4 জনের মধ্যে প্রায় 3 জনেরই মানে হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে। সুতরাং আমি, আপনি, আমাদের পরিবার সবাই এই ঝুঁকি থেকে মুক্ত নই। সুতরাং আমরা হার্ট অ্যাটাকের বা হৃদরোগ হবার যে ঝুঁকি সম্বন্ধে জানি এবং সকলকে অবহিত করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের এই কার্ডিয়াক ডিজিজ বা হার্ট অ্যাটাকের প্রবণতা অনেকাংশে কমে আসবে। অলমোস্ট 70 to 80% ক্ষেত্রেই এই হার্টের ডিজিজ প্রিভেন্টেবল। সো আমরা একটু সচেতন হই এবং আমাদের খাদ্যাভ্যাস, জীবনযাত্রার মান যদি নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এই ব্যাপক ভয়াবহতা, এই মহামারী রোগ, হৃদরোগ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। ম্যাম, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24-কে এবং সকল দর্শকদেরকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। হৃদরোগের মতো একটি জটিলতম ব্যাধি প্রতিরোধের ক্ষেত্রে আসুন নিজেরা সচেতন হই, জীবনযাপনে পরিবর্তন আনি এবং পরিবর্তন আনি নিজেদের খাদ্যাভ্যাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।